তালাক খাওয়া, তালাক খাইছে, এরকম কয়েকটা শব্দ আমি বলে ফেলেছি আসলে, বা কোন প্রেক্ষাপটে বলেছি আমি বলেছিলাম, তারপরেও শব্দগুলো হয়তো ততটা সুন্দর ছিল না, আমি দুঃখ প্রকাশ করছি। এবং আজকের এই ভিডিওর মধ্য দিয়ে যে সমস্ত শব্দগুলো আমাজান খাদিজাতুল কুবরা তাহেরার সাথে সুন্দর ছিল না, বেমানান ছিল, I expunged all the words doesn't goes to the status of সাইয়্যিদাতুনা খাদিজাতুল কুবরা তাহেরা। যে শব্দগুলো খাদিজাতুল কুবরা তাহেরার সাথে বেমানান, এই শব্দগুলোকে, শব্দমালাগুলোকে আজকের এই লাইভের মধ্য দিয়ে আমি প্রত্যাহার করে নিচ্ছি। আল্লাহ আমাকে ক্ষমা করুক, আল্লাহ আমাকে সহি দ্বীন প্রচারের আরও বেশি তৌফিক দান করুক। সম্মানিত সুধী, সম্প্রতি বাংলাদেশের একজন বিখ্যাত দায়ী মালয়েশিয়ার সফরে এসেছিলেন, ওনার সাথে আমার দেখা হয়েছে, আলাপচারিতা হয়েছে। তো আলাপচারিতার এক সময় উনি বললেন যে, প্রিয় ভাই, আমরা যে সময় দাওয়াতি ক্যারিয়ার শুরু করেছি তখন এত ক্যামেরা ছিল না, এত ইউটিউব ছিল না, ফলে আমরা অনেক সময় বক্তব্য দিতে যে স্লিপ অফ টাং হতো, ভুল হয়ে যেত, বা এমন কথা হয়তো আমি বলেছি যেটা অন্যদের ভালো লাগেনি, সেটা সেখান পর্যন্তই থেকে যেত। এটা নিয়ে এত হইচই হতো না, এত মানে হট্টগোল হতো না। কখনো যদি আমি ফিল করতাম যে এই কথাগুলো চেঞ্জ করা দরকার, তো চেঞ্জ করে ফেলতাম, আর কেউ যদি দৃষ্টি আকর্ষণ করতো তখন হয়তো রিভাইজ করতাম। তো তিনি আমাকে বললেন, কিন্তু আপনাদের দাওয়াতি ক্যারিয়ার শুরু হয়েছে একটি ভিন্ন রকম অবস্থার মধ্য দিয়ে, অর্থাৎ আপনারা দাওয়ার কথা শুরু করেছেন ক্যামেরার সামনে বসে। আমরা যখন দাওয়াতি ক্যারিয়ারে এসেছি তখন আমাদের সামনে ক্যামেরা, আর এখন তো এত ক্যামেরা, অনেক সময় এমনও হয় যে আমার কিছু কিছু প্রোগ্রামে 30-40টা ক্যামেরা। যদি আপনি একটা প্রশ্ন আনেন যে আসলে সাতেমকে ক্ষমা পেতে পারে কিনা, বা রাষ্ট্র যদি সাতেমকে পৃষ্ঠপোষকতা দেয়, তার শাস্তি নির্ধারণ না করে, তাহলে কোনো জনগণ বিচারটা হাতে করতে পারবে কিনা। আপনি দেখুন, পৃথিবীতে যত অভ্যুত্থান ও বিপ্লব হয়েছে, জনগণ আইনকে হাতে তুলে নিয়েছে। আপনি 5ই আগস্ট দেখেন, বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা যে এসেছে বর্তমান সরকার, এটা গণতান্ত্রিক পদ্ধতিতে হয় নাই, ছাত্র জনতা আইনকে হাতে তুলে নিয়েছিল। এই বিপ্লবকে আপনি অবৈধ বলবেন? যে 6-7 জন সমন্বয়ক নেতৃত্ব দিয়েছে তাদেরকে কি আপনি সন্ত্রাসী বলবেন? না, কিছু করার ছিল না। 15 বছরে যে জগদ্দল পাথর ফেসিবাদী হাসিনা বসেছিল, গণতান্ত্রিক পদ্ধতিতে এটাকে সরানো সম্ভব হয় নাই, আইনকে হাতে তুলে নিতে হয়েছে। অতএব যদি গণতন্ত্রের স্বার্থ রক্ষায় আইনকে হাতে তুলে নেওয়া যায়, আল্লাহ তার হাবিবের সুমহান ইজ্জত এবং স্বার্থে, আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের বিপক্ষে কেউ কথা বলবে এবং ধারাবাহিকভাবে শাস্তি পাবে না, চলতেই থাকবে। আমরা শুধু মিটিং মিছিল করে লাঠি পেটা খাবো, গুলি নিব। স্যার আপনার কাছে মনে হয় না, স্যার আপনার কাছে মনে হয় না এটা আমাদেরকে হাতে নিতে হবে। কিন্তু কোনো হিংসুক বা নিন্দুক যদি বলে খালেদ মহিউদ্দিন একজন বাচালি করে টাকা কামাই করে, এটা কি আপনি মানবেন? মানবো। আমি বক্তা না, মানবো। আমি হচ্ছে দায়ী আল্লাহ। আমি আপনি ঠোঁট বেঁচে খান, কিন্তু আমি মেধা দিয়ে সেবা করি মানুষকে। আমি বক্তা নই, আমার পরিচয় হচ্ছে, দেখুন আমাদের একটা ইতিহাস আছে, আমি পেশাদার কোনো বক্তা নই, আমি হচ্ছে দায়ী আল্লাহ। আল্লাহর দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিই। এখন আসে টাকার বিষয়। বাংলাদেশে কেউ কোনোদিন দেখাতে পারবে না আমি আমার নিজের জন্য কোনো টাকা চেইনি। ভারত তো কোনো শক্তি না, এটা রাশিয়ার লেসপেন্সারগিরি করে, আর এখন আমেরিকার লেসপেন্সারগিরি করতেছে। এই জন্য তারা মূলত সদিচ্ছা নিয়ে বাংলাদেশকে সহযোগিতা করেনি 71 সালে। সেজন্য 6,000 কোটি টাকার অস্ত্র তারা চুরি করে নিয়ে গেছিল, এবং সেজন্য স্বাধীনতা যুদ্ধে নিয়াজি পরাজয় স্বীকার করা দরকার ছিল আমাদের ওসমান গনির হাতে। তার কাছে না করে ভারতীয় সেনাপ্রধানের কাছে করবে কেন? ওসমানের কাছে কেন করে না? এসব থেকে বোঝা যায় ভারত একটা আক্রোশ থেকে এবং তার রাজনৈতিক উদ্দেশ্য অর্জন করার জন্য স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে সহায়তা করেছিল। পরবর্তীতে সে কি না করেছে? ফারাক্কা বাদ দিয়েছে। শেখ হাসিনাকে 15 বছর এই ফেসিবাদের কাজে সহযোগিতা করেছে ভারত। হাজার হাজার মানুষকে হত্যার কাজে সে সহযোগিতা করেছে। নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি খালেদ মহিউদ্দিন। বাংলাদেশের রাজনীতিতে নানা ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে হচ্ছে বাংলাদেশের সমাজনীতিতেও নৈতিকতা, ধর্ম এবং নানা বিষয় নিয়ে নানা আলোচনা চলছে। এসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশের আমির জনাব আল্লামা মুফতি ডক্টর সাইয়েদ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী। ডক্টর আব্বাসী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আমাদের কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাবেন। ধন্যবাদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি এবং দর্শক মন্ডলী যারা আছেন তাদেরকেও অভিনন্দন জ্ঞাপন করছি। থ্যাংক ইউ সো মাচ। আমি প্রথমেই আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, আমাদের অনেকগুলি প্রশ্ন রয়েছে, আমরা আপনার কাছ থেকে অনেক কিছু বুঝে নিতে চাই, অনেক কিছুর অনেক ধরনের মন্তব্য করেন, প্রশ্ন করেন, অনেকের মধ্যে অনেক ধরনের উৎসাহ আছে, অনেক ধরনের জানার বিষয়ও আছে। সেই জন্য আপনি যেটাকে বলছে হচ্ছে যে আপনাকে বলা হচ্ছে যে একজন পেশাদার বক্তা, যখন যেহেতু আপনি বক্তৃতা দিয়ে টাকা নিয়ে থাকেন, এইটা আপনি ঘন্টায় কত টাকা নেন সেটা নিয়েও মানুষের মধ্যে উৎসাহ আছে। এই ধরনের বিষয় নিয়ে আপনি কি বলবেন? কেউ কেউ আবার বলে থাকেন আপনি যে বক্তৃতা দেন সেটা দিয়ে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা নেওয়াটাও আসলে ঠিক হচ্ছে কিনা, সেটা নিয়ে অনেক প্রশ্ন। অনেকে, গোস্তাকি মাফ করবেন, অনেকে আপনাকে হেলিকপ্টার হুজুর বলেন, কারণ আপনি বিভিন্ন জায়গায় হেলিকপ্টারে যেতে পছন্দ করেন। এই ধরনের নিউজ, এই ধরনের আলোচনা আপনি আসলে কিভাবে নিয়ে থাকেন? দেখেন, আপনি একজন স্বনামধন্য সাংবাদিক এবং আপনি সাংবাদিকতার মাধ্যমে
বাংলাদেশের অনেক উপকার করেছেন। কিন্তু কোনো হিংসুক বা নিন্দুক যদি বলে খালেদ মহিউদ্দিন একজন বাচালি করে টাকা কামাই করে, এটা কি আপনি মানবেন? মানবো। আমি বক্তা না, মানবো। আমি হচ্ছে দায়ী কথাই তো বেচা খাই। আল্লাহ। আমি আপনি ঠোঁটে চেয়ে খান, কিন্তু আমি মেধা দিয়ে সেবা করি মানুষকে। আমি বক্তা নই, আমার পরিচয় হচ্ছে, দেখুন আমাদের একটা ইতিহাস আছে, আমি পেশাদার কোনো বক্তা নই, আমি হচ্ছে দায়ী আল্লাহ, আল্লাহর দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিই। এখন আসে টাকার বিষয়। বাংলাদেশে কেউ কোনো দিন দেখাতে পারবে না আমি আমার নিজের জন্য কোনো টাকা চেয়ে নিই। যদি আমি কোনো প্রোগ্রামে কন্ট্যাক্ট করে টাকা নিতাম তো সর্বনিম্ন 3 লাখ টাকা রেট রাখতাম, কিন্তু কখনো কখনো আমাকে তারা খুশি হয়ে যা দেয় সেটাই আমি নিয়ে থাকি। দ্বিতীয় হচ্ছে হেলিকপ্টার প্রসঙ্গ, এটা হচ্ছে আমার অত্যন্ত প্রয়োজন। হেলিকপ্টারটা আমার চেয়ে বেশি বাংলাদেশে শেখ হাসিনাও ব্যবহার করেন, এটা আমি অহংকার করে বলছি না, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। এবং বাংলাদেশে অনেক বক্তা বা স্কলার এক সময় আমার বিরোধিতা করেছে, আমি হেলিকপ্টার কেন চড়ি, হেলিকপ্টারে কেন যাই। বাংলাদেশে 2014 সাল থেকে ব্যাপকভাবে আমি হেলিকপ্টারে যাচ্ছি। এখন অনেক বক্তা, স্কলার বা স্ক্রু ড্রাইভার ও যাই বলেন, তারা হেলিকপ্টার ব্যবহার করছে, এখন আর সমস্যা হচ্ছে না। আমারটাই আর কি সমস্যা ছিল। হেলিকপ্টারটা কেন ব্যবহার করি আপনাকে একটা সহজ উদাহরণ দিচ্ছি। গত পরশুদিন আমার একটা প্রোগ্রাম ছিল মেঘনাতে, দিনে বাদে জোহর, আর রাতে আমার প্রোগ্রাম ছিল রংপুর হারাগাছ, সেটা মিডিয়াতে ব্যাপক প্রচার হয়েছে। পরের দিন আমার প্রোগ্রাম ছিল কালকে লোহাগাড়া, এই চট্টগ্রাম সাতকানিয়ায়। এখন আমি হেলিকপ্টার ব্যবহার না করে দিন ও রাতে 3টা প্রোগ্রাম করা কি আদৌ সম্ভব? যেখানে আমার বাড়ি আব্বাসী মঞ্জিল থেকে চিটাগাং রোড যেতে 1.5 ঘন্টা লাগে, তা আমি কিভাবে মেঘনার প্রোগ্রামটা দিনে করে রাতে হারাগাছ করে পরের দিন চট্টগ্রাম যাই? আমাকে এটা অনিবার্য কারণে হেলিকপ্টার ব্যবহার করতে হচ্ছে, এবং সেটা জনগণই দেখে। এই জন্য তো আমাকে হেলিকপ্টার হুজুর বলতে পারে না। এখন যে হুজুর নৌকায় চড়ে মাহফিল করতে যায় তাকে কি নৌকা হুজুর বলবেন? বা যিনি প্রাইভেট কারে প্রোগ্রাম করতে যায় তাকে কি বলবেন? ট্যাক্সি হুজুর।